তারপর নীলা ঝুমুর তাদের রুমে চলে এলো। শ্রাবণদের বাড়িটা ছিল ডুপ্লেক্স ধরনের। উপরের তলায় থাকতো শ্রাবণ, নীলা, আর নিচতলায় থাকতেন তার সৎমা। তার বাবা মারা যাওয়ার আগে তার সৎমা উপরেই থাকতেন। শ্রাবণের বাবা মারা যাওয়ার পর থেকে উনি নিচেই থাকেন। সৎমায়ের সাথে কথা বলার সময় থেকে নীলার মনে শ্রাবণের মায়ের রুম নিয়ে অনেক কৌতূহল বেড়ে গেল। নিজের রুমে এসে বারবার ওই রুমের তালা ঝোলানোর কারণ এবং রাতে তাকে রুমে ঢুকতে না দেওয়া নিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ। যদিও বা সে ভাবনা হারিয়ে গেল আরেক ভাবনার আড়ালে, আর সে ভাবনা জুড়েও ছিল শ্রাবণ। হঠাৎ করে শ্রাবণকে কল দিল নীলা। ভাবলো কি করছে না করছে এসব জিজ্ঞাসা করবে, আর সাথে রুমের চাবির কথাও। প্রথমবার কল ধরেনি শ্রাবণ, দ্বিতীয়বার কয়েকবার রিং হবার পর কল ধরল সে। কল ধরেই শ্রাবণ বলল, কি ব্যাপার, এখন কল দিয়েছো কেন, কিছু লাগবে? শান্ত স্বরে নীলা বলল, না কিছু লাগবে না, এমনি কল দিলাম, ভাবলাম কি করছো না করছো। কিছুটা রেগে গিয়ে শ্রাবণ বলল, কি করছি না করছি মানে? এসব অহেতুক বিষয় নিয়ে কাজের মধ্যে কল দেবে না, আমি এসব পছন্দ করি না। আর কিছু বলবে? না বললে রাখছি। শ্রাবণের এমন উত্তরে নীলা কিছুটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল, না তেমন কিছু বলবো না, কিন্তু তুমি এমন করছো কেন? এক সময় তো সারাদিন কল দিতে নিচ থেকে, তখন আমিই বিরক্ত হতাম, আর এখন আমি কল দিলাম কোথায় খুশি হবে তা না, উল্টে রেগে যাচ্ছ? এক সময় আর এখন এক না, এক সময় অনেক কিছু ছিল। যাক, এসব বলতে ভালো লাগছে না, এখন রাখি। শুনো, যেটার কারণে কল দিলাম, কাল রাতে যে রুমে শুয়েছো সেটা তালা দেওয়া কেন? সেটা চাবি কোথায়? মায়ের রুম নিয়ে নীলার কৌতূহল শ্রাবণের কাছে একটা বিরক্তি মনে হতে লাগলো। তাই নীলার প্রশ্নের জবাবে শ্রাবণ আরও বেশি রেগে গেল এবং বলল, সেই রুম দিয়ে তোমার কাজ কি? এই রুম নিয়ে আর কখনো কিছু যেন না বলতে শুনি। এ কথা বলেই শ্রাবণ ফোন রেখে দিল। ফোনে শ্রাবণ হঠাৎ রেগে যাওয়ায় নীলার ধারণা আরও বেশি সত্যি হতে লাগলো। তার ধারণা তাকে অবহেলা করছে এবং তা নিতান্তই অহেতুক। ঝুমুর টিভি দেখাতে ব্যস্ত থাকায় শ্রাবণ নীলার কথোপকথন তার কান অবধি পৌঁছলো না। নীলাও চাইতো ঝুমুর যেন তার এবং শ্রাবণের মধ্যকার মনোমালিন্যটা না বোঝে। একটু মন খারাপ করে বসে থেকে নীলা কিছুক্ষণ পর ঝুমুরের সাথে টিভি দেখতে দেখতে সেই নিয়ে গল্প করা শুরু করলো। নীলা এর মাঝে দু একবার রান্নাঘর থেকে ঘুরে আসলো, খালার রান্না দেখাশোনা করে আসলো। দুপুরে খাওয়ার আগে ঝুমুর বলল শ্রাবণকে যেন কল দেয়, তারা একসাথে খাবে। কিন্তু নীলা সাহস করে কল দিতে পারছিল না। তবে ঝুমুরকে টিভির রুমে বসিয়ে সে পাশের রুমে গিয়ে কল দিল, যেন শ্রাবণের রাগান্বিত কথাগুলো ঝুমুরের কানে না যায়। শ্রাবণকে কল দিলেও সে তখনও রেগে যায় এবং আসবে না বলে জানিয়ে দেয় প্রথমে। পরে যখন ঝুমুরের কথা বলা হলো তখন অনিচ্ছা সত্ত্বেও আসবে বলে জানায় এবং আসেও। সময় মতো ঝুমুরের জন্য এটা সেটা নিয়ে হাজির হয় শ্রাবণ। তারপর একসাথে খাবার খায়। ঝুমুরের সাথে অনেক কথা বললেও নীলার সাথে বলছিল খুব কম। নীলা বিষয়টা লক্ষ্য করছিল। শ্রাবণ যখন আবার বের হচ্ছিল তখন নীলা বলল মায়ের রুমের চাবিটা দিতে। ফোনে সে এটা নিয়ে কথা বলতে নিষেধ করার পরেও নীলা আবার চাবির কথা বলায় শ্রাবণ একটু বিরক্ত হয়ে বলল, তুমি আবার চাবি নিয়ে কথা বলছো? তো কি হয়েছে, ঘরটা গুছিয়ে রাখি একটু। না, গুছিয়ে রাখতে হবে না। চাবি দিতে কি সমস্যা তোমার? তোমার সাহস তো কম না, দেখছো বারবার না করছি তাও কেন কথা বাড়াচ্ছ? সাহসের কি হলো? এত কিছু জানি না, আমার রুমে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, ব্যাস। তুমি এমন করছো কেন? আমি এমনই। না, তুমি এমন না, এমন ছিলেও না, না থাকলে এখন হয়েছি। আর তোমাকে না নিষেধ করেছি আগে কি ছিলাম না ছিলাম এসব না বলতে। কেন আগের কথা বলবো না? আগের সাথে বর্তমান মিলাবো না? না, মিলাবে না। আমি অতীত ঘৃণা করি অতীতের সব কিছুকে। এখন আসি। শ্রাবণের এই কথার পর নীলা আর কথা বাড়ালো না। টিভির রুম থেকে ঝুমুর সব শুনছিল। কিছুটা ভয় এবং খারাপ লাগা তৈরি হলো ঝুমুরের ভিতর, কিন্তু সে তার অনুভূতি নীলাকে বুঝতে দিল না। নীলাও হাসি মুখে থাকলো পুরোটা সময়, যাতে ঝুমুর কিছু না বুঝে। সে রাতেও ঝুমুর ঘুমানোর পর নীলা চুপি চুপি শ্রাবণের দরজায় কড়া নাড়তে লাগলো। শ্রাবণ সেদিনও খুব বিরক্ত হয়ে দরজা খুলেই বলল, কি সমস্যা তোমার, এত রাতে এখানে কি? এমনি ভালো লাগছিল না তাই আসলাম। আচ্ছা, তুমি যে এভাবে আসো ঝুমুর জানতে পারলে কি হবে? কি আর ভাববে, সে এখন বড়, তার এসব বোঝার কথা। তুমি এখান থেকে যাও। না, যাব না। দেখো, রাতের বেলা বাড়াবাড়ি করো না, ঝুমুর একা ভয় পাবে। না, ভয় পাবে না, তুমি যাও তো, আমি ঘুমাবো। আমি তোমার সাথে একটু কথা বলবো। কাল দিনে বলো, এখন ঘুম পাচ্ছে। শ্রাবণ, আমরা তো স্বামী স্ত্রী, আমরা কি এখনও একসাথে এক রুমে বসতে পারি না, সময় কাটাতে পারি না? কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন?
তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, তোমার ছেলে মানুষকে ফিরিয়ে দিচ্ছি। শ্রাবণ ভেবেছিল নীলাকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করবে, কিন্তু নীলা কিছুতেই মানছিল না। তখন শ্রাবণ কিছুটা চিৎকার করে বলল, কী সমস্যা তোমার? কথা বলি যে কানে যায় না? ঝুমুর ঘুমাচ্ছে, যাও ঝুমুরের কাছে যাও। শ্রাবণের কথা শুনে নীলা ভাবলো শুধু শুধু রাতের বেলা ঝগড়া করা লাভ নেই, যে কোনো সময় ঝুমুর উঠে যেতে পারে, আর দুদিন পর ঝুমুর চলে গেলে তো তারা এমনিতেই একসাথে থাকবে। তাই কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে শ্রাবণের দিকে ভীষণ অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বলল, যা করছো করে নাও, সময় আমারও আসবে। শ্রাবণ প্রত্যুত্তরে বলল, তোমার সময় শেষ, এখন আমার সময়। শ্রাবণের কথাটা ভালোভাবে বুঝলো না নীলা। নীলা চলে যাওয়ার পর শ্রাবণ রুমে ঢুকতে গিয়ে খেয়াল করলো নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর চোখে আরেকটু খেয়াল করতেই দেখলো উনি আর কেউ নয়, তার সৎমা। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সব। কখন থেকে দেখছেন তা নীলা কিংবা শ্রাবণ কারোরই নজরে পড়লো না একটুও। শ্রাবণ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঝুমুর শ্রাবণের বাসায় ছিল 6 দিন। প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটত তাদের। নীলার প্রতি শ্রাবণের অবহেলা, শ্রাবণ ঝুমুরের খুনসুটি, সৎমায়ের রুমে নীলা ঝুমুর কিংবা নীলার রুমে মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন। গভীর রাতে শ্রাবণের রুমে নীলার ব্যর্থ কড়া নাড়া, কিছু আকাঙ্ক্ষা, কিছু বাক বিতণ্ডা, বেলা শেষে নীলার পরাজয়। এক বুক অভিমান নিয়ে ফিরে যাওয়া মায়ের দাঁড়িয়ে থাকা, শ্রাবণের দৃষ্টিগোচর, সব মিলিয়ে কেটে গেল দিনগুলি। ঝুমুর অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে বাধ্য হলো, কারণ সে আগের রাতগুলোতে নীলা শ্রাবণের বাকবিতণ্ডা টের পেত। এছাড়াও নীলার প্রতি শ্রাবণের ব্যবহারের বিশেষ পরিবর্তন তার খুব চোখে পড়ছিল। তাই নিজ থেকেই চলে গেল। চলে যাওয়ার সময় শ্রাবণ বারবার আরও কয়েকদিন থাকার জন্য বলছিল, কিন্তু তার কোনো কথাই শুনল না ঝুমুর। ও যে নীলা শ্রাবণের বাক বিতণ্ডার বিষয়টি টের পেয়েছিল এবং সে কারণেই চলে যাচ্ছিল, সেটা দুজনের কাউকেই বুঝতে দেয়নি সে। শ্রাবণ খুব করে চেয়েছিল ঝুমুর এ বাসায় থাকুক, এতে করে তার নীলাকে দূরে সরিয়ে রাখতে সুবিধা হতো। আর ঝুমুর চলে যাওয়ার কথা শুনে নীলার কিছুটা মন খারাপ হলেও এই ভেবে কিছুটা খুশি হচ্ছিল যে শ্রাবণ আর সে একসাথে ঘুমাতে পারবে। তার সঙ্গ পেলে শ্রাবণের মাঝে কিছু পরিবর্তন আসবে, অবহেলাটা কিছুটা কমবে। কিন্তু সে তখনও আন্দাজ করতে পারেনি যে সামনে তার জন্য আরও কঠিন কিছু অপেক্ষা করে আছে।